আজকের তো আমাদের আলোচ্য বিষয় দাঁড়িয়ে যাচ্ছে অবশ্যই ক্রিয়ার কাল এবং তার সঙ্গে পুরুষ সংক্রান্ত বিষয়টাও একটু আলোচনা হবে। ক্রিয়ার ক্ষেত্রে মূলত আমরা পদ হিসেবে ক্রিয়াকে এতদিন দেখে এসেছি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই হিসেবে পদ থাকছে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা যখন ক্রিয়াকে পাচ্ছি, ক্রিয়া অর্থাৎ যা কোন রকম কাজ করাকে বোঝায় তাই এক অর্থে হয়ে যাচ্ছে ক্রিয়া। এবার কি যখন আমরা এই ক্রিয়া বিষয়টাকে ভাঙতে যাচ্ছি, কারণ আমাদের এখানে ক্রিয়ার কাল, ক্রিয়ার রূপ ইত্যাদি নিয়ে পড়তে হবে। অর্থাৎ সেই পদটাকে নয়, আমাদের কাছে আজকে সেই পদের বিশ্লেষণ হবে। আমরা যদি ক্রিয়াকে ভাঙি সেই হিসেবে আমরা ক্রিয়ার মধ্যে কি বিষয় পাবো? আমরা ক্রিয়ার অন্তর্গত মানে পদটির অন্তর্গত পাবো ধাতু। সেক্ষেত্রে পাবো প্রত্যয় আর পাবো বিভক্তি। এই ত্রয়ীর সম্মিলনে ক্রিয়া সৃষ্টি হচ্ছে। এখন কথা হচ্ছে এই ক্রিয়ার মধ্যে সর্বাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ হচ্ছে ধাতু। কারণ ওই কর, আচ, ছা বা এই জাতীয় ধাতু যদি না থাকে শব্দটাই গঠন হবে না। এটা তো আমরা প্রাথমিকভাবে জানি এবং সূত্র ধরেও সেটা আমাদের জানা যে কোনো একটা পদের গঠন বা একটা বলা ভালো একটা শব্দের গঠনের ক্ষেত্রে সবথেকে আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ধাতু। এবং এই ক্ষেত্রে অবশ্যই ধাতু প্রয়োজনীয়। আচ্ছা, তাহলে প্রত্যয় আর বিভক্তি কি? এই ধাতুর সঙ্গে প্রত্যয় বা বিভক্তি সংযুক্ত হবে। সংযুক্ত হয়ে সেটা শব্দে মানে শব্দটা অ্যাকচুয়ালি যখন বাক্যে বসছে তখন গিয়ে সেটা পদে পরিণত হচ্ছে। মোটামুটি একটা স্ল্যাব থাকে যে ধাতুর সঙ্গে প্রত্যয় বা বিভক্তি যুক্ত হচ্ছে এবং তারপরে সেটা শব্দ এবং তারপরে সেটা যখন বাক্যে বসছে তখন গিয়ে সেটা পদে পরিণত হচ্ছে। এখন কি ইকুয়েশনটা কিরকম ভাবে হতে পারে? ধরো ১ নম্বর আমরা দিতে পারি যে ধাতু প্লাস বিভক্তি তা থেকে একটা শব্দ সৃষ্টি হচ্ছে। ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি হতে পারে। আরেকটা আছে ধাতু তার সঙ্গে বিভক্তি তার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে আরেকটা শব্দ সৃষ্টি হতে পারে। তাহলে সম্পর্কটা কি দাঁড়িয়ে যাচ্ছে? ধাতু আর বিভক্তি সংযুক্ত হয়ে আমরা এক ধরনের পদ পাচ্ছি বা একটা নতুন শব্দ পেতে পারি। ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হওয়ার ফলে আমরা নতুন শব্দ পেতে পারি। আর তৃতীয়ত ধাতু, বিভক্তি, প্রত্যয় ৩ সম্মিলিতভাবে আমরা একটা নতুন শব্দ পেতে পারি। এই ক্ষেত্রে কেন বলা যে এইটার আর এটার মধ্যে পার্থক্য? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হওয়ার পরে অবশ্যই প্রত্যয় যুক্ত হতে পারে। কিন্তু এর উল্টোটা কখনোই হবে না। মানে আমি যদি এইভাবে করতে যাই, ধাতু, তারপরে প্রত্যয় এবং তারপরে বিভক্তি, তা কিন্তু হবে না। কোনো মানে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হওয়ার পরে তার সঙ্গে বিভক্তি যুক্ত হতে পারে না। আমরা যদি শব্দ বা সৃজনের পদ্ধতি হচ্ছে এই ৩ টে। আচ্ছা, শব্দ এইটা আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে জানি যে শব্দ গঠিত হচ্ছে এবং শব্দটি যখন বাক্যে বসতে গিয়ে তখন আমরা তাকে ইন্ডিভিজুয়ালি আর শব্দ বলে বলছি না, আমরা তাকে পদ হিসেবে চিহ্নিত করছি। এই হচ্ছে প্রাথমিকভাবে। এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমরা ক্রিয়ার কাল নির্ণয় করার জন্য আজকে এসেছি। এক্ষেত্রে বলা হচ্ছে এই যে ক্রিয়ার আমরা কাল করব মানে ক্রিয়াকে তো আমরা বিভিন্ন রকম ভাবে পাচ্ছি। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, সমাপিকা, অসমাপিকা এত ধরনের বিভাজনে আমরা ক্রিয়াকে পাচ্ছি এবং এই ক্রিয়ার মূলে সেখানে কি থেকে যাচ্ছে? অবশ্যই আমাদের ধাতু। এই ধাতুগত যে পরিবর্তন বা এই ধাতুকে কেন্দ্র করে যে মানে ক্রিয়ার যে মূল ধাতু বিভক্তি, সেই মূল ধাতুর ৩ প্রকার উপাদান নির্ণয় হবে আজকের ক্লাসের মধ্যে। ৩ প্রকার উপাদানের মধ্যে কি থাকছে? এই ধাতুর আমরা কাল নির্ণয় করব। এই ধাতুর আমরা প্রকার নির্ণয় করব।
আমরা এর রূপ নির্ণয় করব। এই হচ্ছে আজকের আমাদের টপিকের মূলত আলোচনার বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। এই কাজকর্মটা আমরা আজকে করব। সেই ক্ষেত্রে যদি একদম প্রপার ওয়াইজে মানে যেভাবে এগোচ্ছে সেই ধারা দিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে কাল বলতে কি বোঝায়? কাল অর্থাৎ হয়ে যাচ্ছে সময়। কাল শব্দের অর্থ সময়। আমরা বারংবার বলে থাকি, কালের গ্রাসে চলে যাচ্ছে, সময়ের গ্রাসে চলে যাচ্ছে, কালের প্রবাহ, সময়ের প্রভাব প্রায় একই অর্থে এই শব্দবন্ধ দুটো ধরা হচ্ছে। এবং কি বলা হচ্ছে? বলছে অস্তিত্ববান যা কিছু সবই এই সময়ের অধীন, অনাদি অতীত থেকে অনন্ত ভবিষ্যৎকাল নিরবধি, কোনো কিছু সময়ের গ্রাসের বাইরে নয়, বস্তুত সব সময়ই মানে সময় সবকিছুকে কলন করে বা গ্রাস করে বলে তাকে বলা হচ্ছে কাল। এবার ক্রিয়ার কাল কাকে বলে? খুব স্বাভাবিকভাবে এই ক্রিয়াটি যখন সংগঠিত হচ্ছে সেটি অবশ্য তার ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল বলতে গেলে আমরা ৩ রকমের কালের কথা বলতে পারি। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। কাল বলতে বা ক্রিয়ার কাল বলতে আমরা এই ৩ টে কালকে চিহ্নিত করে থাকি। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। আর ক্রিয়াল কাল বিষয়টা কি? ক্রিয়াটা যে সময় সংগঠিত হচ্ছে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে একদম সরল সংজ্ঞা অনুসারে বর্তমানে যে ক্রিয়া মানে এখন যে ক্রিয়াটা সংগঠিত হচ্ছে সেটা বর্তমানকাল। মানে আমি এখন বর্তমান তোমাদের পড়াচ্ছি সেটাকে যদি কালের হিসেবে চিহ্নিত করতে হয় বর্তমানকাল। অতীত যা অতীতে ঘটে গেছে অর্থাৎ এই পোরশনটা আমাদের এখন পড়ানো হয়ে গেছে বা এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এটা আমাদের অতীতের আলোচ্য বিষয়। আর ভবিষ্যৎ কি? একদম শিরোনাম দেখো যে অংশটা রয়েছে পুরুষ। এর পরে গিয়ে আমরা পুরুষ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব বা পুরুষের গিয়ে বা ক্রিয়ার এই রূপ প্রকার ইত্যাদি নিয়ে আলোচনা করব কিছুক্ষণ পরে। এইটা আপাতত ধরে রাখছি আমরা ভবিষ্যৎ। খুব স্বাভাবিক এবং সোজা ভাষায় বলা হচ্ছে সেইটা। সাধারণত এই ক্রিয়া, ক্রিয়ার কাল, রূপ এইসব বিষয়গুলো আমাদের ক্লাস 5 এ একভাবে থাকছে, ক্লাস 8 এ আরেকভাবে থাকছে। মানে একদম ছোটদের পড়া যাকে বলা হয়। এখন মানে মোটামুটি রোমন্থন করার বিষয়। কারণ ওই প্রশ্নপত্রে এই বর্তমান, অতীত, ভবিষ্যৎ ধারণা থাকলেও ওই যখনই বিষয় পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত, বর্তমান অনুজ্ঞা এই বিষয়গুলো চলে আসে তখনই মাথাটা ঠিক কাজ করা বন্ধ করে দেয় যে কি হচ্ছে বা কি এগুলো তো ভুলে গেছি, নাম শুনেই মনে হচ্ছে পারবো না। এই যে ছোটবেলার আমরা একসময় গ্রামার পড়তাম, খুব ভালোভাবে গ্রামার পড়েছি এবং তারপরে অঙ্ক না করতে, করতে অঙ্কের এক ধরনের ভয়, গ্রামার না করতে, করতে আরেক ধরনের গ্রামারের ভয়। কারণ আমরা পরবর্তীকালে বাংলা অনার্স নিয়ে যেভাবে এগোই, তার সঙ্গে বাংলা ব্যাকরণের মানে একদম কি কোর এরিয়া ব্যাকরণের আমরা যেগুলো বলে থাকি, তার খুব একটা সংযোগ নেই। আমরা খুব একটা তাদের পাই না গিয়ে। যাই হোক এগুলো চর্চার অভাবে একটু ঝাপসা হয়ে যাচ্ছে। আজকে সেই একটু স্মৃতি ফেরানোর কাজকর্ম যদি একটু করা হয়ে থাকে, সেই কাজটাই চলছে এখন। আচ্ছা, শুরুতেই দেখা যাচ্ছে বলা হচ্ছে যেটা নিয়ে এখন আলোচনা করব এক্কেবারে ১ম বর্তমান কাল এবং বর্তমান কালের প্রকার আমরা যেগুলো দেখতে পাচ্ছি, সেই প্রকারগুলো নিয়ে আলোচনা। কি হচ্ছে? দেখা যাক এখনের আলোচনা হচ্ছে বর্তমান কাল। পরিচিত পরিভাষায় প্রেজেন্ট টেন্স। এর বিভাজনে আমরা কি পাচ্ছি? মানে কোন ধরনের বর্তমান রয়েছে? সামান্য বা সাধারণ বা নিত্য বর্তমান যাকে বলছি। একাধিক নাম রয়েছে, খেয়াল করে নেবে। কোনো কিন্তু আলাদা নয়। মানে
তৃতীয়ত ঘটমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তৃতীয়ত প্রাগঘটিত বর্তমান, তাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। আর চতুর্থত বর্তমান অনুজ্ঞা বা বর্তমান কালের অনুজ্ঞা যাই বলি না কেন। এই হচ্ছে প্রাথমিকভাবে আমাদের আলোচনার ক্ষেত্রে দাঁড়িয়ে যাচ্ছে। বর্তমান কাল, তার মধ্যে আমরা কি পাচ্ছি? সামান্য বর্তমান বা সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান মানে যেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলছি, ঘটমান বর্তমান যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি, পুরাঘটিত বর্তমান প্রেজেন্ট পারফেক্ট থাকছে, আর বর্তমান অনুজ্ঞা বা বর্তমান কালের অনুজ্ঞা প্রেজেন্ট ইম্পারেটিভ মুড। এই ৪ টে হচ্ছে বর্তমান কালের মধ্যে আমরা পড়ছি বা পড়বো আজকের ক্ষেত্রে। আচ্ছা, উদাহরণ দিয়ে তোমাদের নোটসের মধ্যে কিন্তু একদম স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে। একাধিক উদাহরণ রয়েছে। কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদিও। তবুও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে একবার জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, বলছে বর্তমান কাল কি? ইন্ডিভিজুয়ালি বর্তমান কাল আমরা কাকে বলি? অতএব যেটা দিয়ে বলা যে ক্রিয়াটা যখন চলছে, যে কালে ক্রিয়াটা ঘটছে সেই কালকে আমরা বলছি বর্তমান কাল। অর্থাৎ এখনো চলছে। এবার এখন কথা হচ্ছে যে এখনো কাজটা চলছে, ৩ সেকেন্ড আগে কাজটা চলছে এবং কোনো একটা কাজ হয়ে গেছে, তার পরিণতি এখনো সংগঠিত হয়নি, তার রেশটা রয়ে গেছে। এই সবটাকে তো আমরা একেবারে বর্তমান বলতে পারি না এবং সেই জন্যই আমাদের এই ৪ টে বিভাজনের প্রয়োজন হয়ে পড়েছে। এই ৪ টে বিভাজন ওই বর্তমানের টাইম পিরিয়ডটাকে বা বলা ভালো বর্তমানের সেই ক্রিয়াটাকে একটু অন্যভাবে বিশ্লেষণ করবে মাত্র, আর কিছুই একেবারেই নয়। কি বলা হচ্ছে ১ম এ? সামান্য বর্তমান বা নিত্য বর্তমান, সেখানে কি বলা হচ্ছে? ধরো একটা উদাহরণ দিই। আ আচ্ছা, ১ম এ একটু ব্যাখ্যাই করে নিই। বলা হচ্ছে যে, যেখানে ক্রিয়াটি স্বভাবত ঘটে বা বরাবর ঘটে থাকে তার কালকে সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান বলছে। যেখানে ক্রিয়ার কাজ সাধারণভাবে হচ্ছে, অভ্যাসগতভাবে হচ্ছে, চিরকাল হচ্ছে। মানে ওই সূর্য পূর্ব দিকে ওঠার মতো সে উঠছে, আমরা নিত্য ঘুম থেকে উঠছি, ব্রাশ করছি, ঠিক আছে? মানে এই যে গদ বাঁধা একটা কাজ যেটা রেগুলার হচ্ছে, প্রতিদিন হচ্ছে, এই ধরনের কাজকে আমরা বলতে পারি সাধারণ বর্তমান। মানে যে কাজগুলোকে আমরা প্রতিদিন প্রায় অভ্যাসবশত করে থাকি, সেই কাজগুলোকে আমরা বলছি সামান্য বর্তমান বা নিত্য বর্তমান। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে। তুই সারাদিন খেলে বেড়াস, আমি খাই, রমা পড়ে, সে নাচ করে ইত্যাদি ছোটখাটো একদম বাচ্চাদের মতো উদাহরণ দেওয়া আছে। তার সঙ্গে কিছু তো বড় উদাহরণ দিতে লাগে, সেই রকমও কিছু আছে, মানে কিছু কবিতার লাইন কোট করা এই জাতীয় কিছু বিষয় রয়েছে। আরেকটা যেমন ধরো এখানে একটা সংলাপ মতো রয়েছে। মন্ত্রশক্তিতে তোমরা বিশ্বাস করো না, কারণ আজকাল কেউ করে না, কিন্তু আমি করি। একটা প্রথাবদ্ধ ক্ষেত্র কিন্তু যাই ইন্ডিকেট করছে মন্ত্রশক্তিতে আজকাল কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি করি। মানে দুটোই বর্তমানে সংগঠিত হচ্ছে। একটা কেউকে কেন্দ্রিক বলছে, একটা আমি কেন্দ্রিক। এখানে যে বিভাজনটা হয়ে যাচ্ছে ক্রিয়ার তা কিন্তু পুরুষগত যে বিভাজন সেইটা। এইটাও আমরা একটু পরে আলোচনা করব যখন সরাসরি আমরা ওই অধ্যায়ের মধ্যে অনুপ্রবেশ করব। এবার হচ্ছে আমরা যেটা সামান্য বর্তমান বা সাধারণ বর্তমান দেখতে পাচ্ছি, এই সাধারণ বর্তমানের মধ্যে একটা অংশকে আমরা বলছি ঐতিহাসিক বর্তমান। যেরকম ধরো আমি বলি, ধরো মহারাজ অশোক কলিঙ্গ রাজ্য জয় করেছেন। এটাকে আমরা বলছি হচ্ছে ঐতিহাসিক বর্তমান। এই অংশটা একটু অন্যরকম।
ধরো যেটা বলছি যে মহারাজা অশোক কলিঙ্গ রাজ্য জয় করেন। অর্থাৎ জয় করেন সেইটা বর্তমানের। কিন্তু যে ব্যক্তিকে নিয়ে বলা হচ্ছে সেই ব্যক্তি কিন্তু ঐতিহাসিক। একটু মাথাটা ঠান্ডা করে একটু শুনুন। বলা হচ্ছে যে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব বা যদি বলি লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা নামে একটা ছবি এঁকেছিলেন, সেটা সংগঠিত হয়েছে। কিন্তু যার কথা বলা হচ্ছে, যে সময়ের কথা বলা হচ্ছে, মানে অশোক যে করেছে নিতান্তই এখন তো করেনি। মানে কিছু সময় বা কিছু শতাব্দী পূর্বে করেছেন। সেই ঘটনাটা, সেই ব্যক্তিটা, সেই চরিত্রটা সেইটা ঐতিহাসিক। সেইজন্য সেটাকে আমরা শিরোনাম রাখছি ঐতিহাসিক বর্তমান বলে। এইরকমও তোমাদের কয়েকটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে। সেই অর্থে তোমরা দেখতে পাবে। নেক্সট কি বলছে? ঘটমান বর্তমান অর্থাৎ আমাদের পয়েন্ট 2 যেটাকে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বলা হয়ে থাকে। অর্থাৎ যে ক্রিয়ার কার্য এখনো সংগঠিত হচ্ছে তাকে আমরা বলছি ঘটমান বর্তমান। একেবারে নাম দেখবে তার ব্যাখ্যা দেখবে। ঘটমান অর্থাৎ যা ঘটছে, এখন দাঁড়িয়ে যেটা ঘটছে বা যে কাজটা আমি টু বি কন্টিনিউ করাচ্ছি, মানে আমি পড়াচ্ছি, এইটা হচ্ছে ঘটমান বর্তমান। যে আমি একটা কাজ শুরু করেছিলাম, আমি আজকে ক্লাস নেব এবং সেই ক্লাসটা আমি এখন কন্টিনিউ করছি। এইটা হচ্ছে ঘটমান বর্তমান। অর্থাৎ একটা কাজ যেইটা এখনো চলছে। সে খেলছে, কেউ ঘুমাচ্ছে, সে গান গাইছে, নাচছে, মানে সে করছে। করে ফেলেছে না বা করেছিল না, করছে, এখনো করছে। এ হয়ে যাচ্ছে আমাদের ঘটমান বর্তমানের মধ্যে। আচ্ছা, এর মধ্যে দেখবে কিছু পুরুষ গঠিত, মানে উত্তম পুরুষে সেই ধাতুর ব্যবহার কি থাকছে, মধ্যম পুরুষে কি ব্যবহার থাকছে, প্রথম পুরুষে কি ব্যবহার থাকছে, চলিত ভাষায় আমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করছি তার কিন্তু একদম ডিটেইলস এ তোমাদের নোটসের মধ্যে রয়েছে। মানে কোনো অসুবিধা হবে না পড়ার ক্ষেত্রে আমার যতদূর ধারণা। যেমন কি তিনি কলকাতায় আসছেন সেতার বাজাতে, বা ধরো বলছে যে ঘটে ঘটে খড়িতেছে ক্ষীর, বা হামার হিয়ায় চলছে রসের খেলা। এইরকমই কিছু উদাহরণ যেটা রসের খেলা চলছে হৃদয়ের মধ্যে, এখনো সংগঠিত হচ্ছে। নেক্সট কি? পুরাঘটিত বর্তমান। ঘটমান বর্তমান আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে পুরাঘটিত বর্তমান, যেটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। পুরাঘটিত বর্তমানের কথা কি বলছে? বলছে এমন একটা ক্রিয়া যেটা সংগঠিত হয়ে গেছে কিন্তু তার রেশ এখনো বর্তমান আছে। মানে ঘটনাটি বা ক্রিয়াটি ঘটে সরাসরি সে অতীত হয়ে যায়নি। এই পুরাঘটিত বর্তমান যেখানে সমাপ্ত হবে তখনই সেই ঘটনাটা আর বর্তমান থাকবে না, তখন সেটা অতীতের পর্যায়ে চলে যাবে। এখানে কি বলা হচ্ছে? একটা ঘটনা সংগঠিত হয়েছে, তার রেশ এখনো চলছে। যেমন বৃষ্টিপাত হয়েছে বা প্রবল বর্ষণ হয়েছে, তার ফলশ্রুতি হিসেবে বন্যা বা বানভাসি এখনো চলছে। এইটা হচ্ছে মোটামুটি পুরাঘটিত বর্তমান। উদাহরণ হিসেবে আমি ব্যাখ্যার সূত্রে বলছি। এই ধরনের ব্যবহারগুলোকে আমরা দেখতে পাই পুরাঘটিত বর্তমানের ক্ষেত্রে। যেমন কি বলি, তুমি ব্রাহ্মণের ব্রহ্মস্ব হরণ করিয়াছ। অর্থাৎ করিয়া থামোনি, এখনো করিয়াছ, এই জাতীয় বক্তব্য। নেক্সট কি থাকছে? বর্তমান অনুজ্ঞা। আচ্ছা, যখনই অনুজ্ঞা আসে, অনুজ্ঞা আমাদের একটু কনফিউশনে ফেলে দেয় যে অনুজ্ঞাটা কি। এইটা যখন আমরা ছোটবেলায় এর আগে বাক্য পরিবর্তন করতাম সেক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ সমস্যা সৃষ্টি, বিশেষ করে নির্দেশক, অনুজ্ঞা, এই বিষয়গুলো আমাদের একটু গুলিয়ে যেত যে কে কি বলছে। অনুজ্ঞার মধ্যে আমরা কি পড়েছিলাম? যে বাক্যটা কেমন হবে, তার মধ্যে একটা আদেশ, অনুরোধ, উপরোধ, এই জাতীয় বক্তব্যগুলো থাকবে। ট্রান্সফার করে নাও। এই জাতীয় গুণটা সে বর্তমান থাকবে এবং থাকবে কোথায়? না, বর্তমান কালে। যেমন একটু উদাহরণের কথা বলি। ধরো বলছি, ওঠো প্রতিজ্ঞা পালন করো। আদেশ করছি, ওঠো প্রতিজ্ঞা পালন করো। কখন করো? এখন করো। নিশ্চয়ই বলবো না যে উঠে প্রতিজ্ঞা পালন করো ৩ বছর পরে করবে। সেটা না।
ওঠো, প্রতিজ্ঞা পালন করো। বা ওঠে সেই কাজটা করো। কাউকে আমি বললাম কিছু করতে যে এইটা আমি অর্ডার করছি কাউকে, আদেশ করছি যে এই কাজটা উঠে তুমি এখন করো। করো মানে এখন করো। আর আদেশ করার যে ভঙ্গিটা এইটা হচ্ছে কথা যেটা বলছি। অনুজ্ঞার যা গুণাবলী এইটা হচ্ছে তার ভঙ্গি। আর সেইটা সংগঠিত হচ্ছে কখন? সেটা সংগঠিত হচ্ছে বর্তমানে। এই হচ্ছে বর্তমান অনুজ্ঞার মধ্যে আর বিষয়। কাজেই বর্তমান কাল অর্থাৎ যেখানে ক্রিয়াটা কাল বলতে আমরা বুঝছি যে ক্রিয়াটা যে সময় সংগঠিত হচ্ছে সেই কালের পরিপ্রেক্ষিতে মানে ক্রিয়া কখন সংগঠিত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা ৩ টে কালের বিভাজন করেছি বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান কাল অর্থাৎ যে ক্রিয়াটা এখন চলছে তার পরিপ্রেক্ষিতে আমরা ৪ টে বর্তমান পেয়েছি এখানে। সামান্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান আর বর্তমান অনুজ্ঞা। সামান্য বা সাধারণ বা নিত্য বর্তমান কি? অর্থাৎ যে ক্রিয়া, যে কাজটা চলছে, চলছে। কি অর্থে চলছে? অভ্যাস অর্থে চলছে। অর্থাৎ নিত্যদিন তা চলে, এখনো সেটা চলছে। এই অর্থে হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান। এই নিত্য বর্তমানের সূত্রে আমরা আরেকটা টপিক পেয়েছি যেটা হচ্ছে ঐতিহাসিক বর্তমান। অর্থাৎ যে কাজটা সংগঠিত হয়েছিল কিন্তু যিনি করেছেন অর্থাৎ সেই কর্তা নামক যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটি যখন ঐতিহাসিক হয়ে যাচ্ছেন। সাধারণত ঐতিহাসিক বর্তমানের উদাহরণের ক্ষেত্রে না এই অশোক বলি বা কিঞ্চি বলি বা মেসোপটেমিয়া বলি মানে কোনো হয় ঐতিহাসিক স্থান বা ঐতিহাসিক ক্ষেত্র বা ঐতিহাসিক ব্যক্তিত্ব আলেকজান্ডার বা এইরকম সেলুকাস বা এইরকম কোনো ব্যক্তিত্ব বারংবার উদাহরণে যদি এসে যায় তখন কিন্তু সেটা শুধুমাত্র বর্তমান বা সাধারণ বর্তমান আমরা বলতে পারি না। আমরা সেটাকে বলব ঐতিহাসিক বর্তমান। আচ্ছা, দ্বিতীয়ত আমরা কি করলাম? ঘটমান বর্তমান। কোন ধরনের বর্তমান বা সেটা নিয়ে কাজটা কি? অবশ্যই বর্তমান নয়। কারণ আমাদের মূল আলোচ্য বিষয় ক্রিয়া। কাজেই এইসব কিছু যা সংগঠিত হবে তা ক্রিয়া কেন্দ্রিক। ঘটমান বর্তমানের ক্ষেত্রে কি বলা হচ্ছে? একটা কাজ চলছে। সেই কাজটি ঘটমান, ঘটছে। সেই কাজকে আমরা বলছি ঘটমান বর্তমান। পুরাঘটিত বর্তমান অর্থাৎ একটু নাম অনুযায়ী ফলো করো। পুরাঘটিত, পূর্বে ঘটিত অর্থাৎ কাজটা ঘটে গেছে কিন্তু তার রেশ এখনো বর্তমান রয়েছে। তাকে আমরা বলছি পুরাঘটিত বর্তমান। আর বর্তমান অনুজ্ঞা সেক্ষেত্রে আমরা কি বলছি? অনুজ্ঞা মানে আদেশ, অনুরোধ, উপরোধ যা ভঙ্গিগুলো থাকছে মানে কাউকে আমি আদেশ করছি, কাউকে অনুরোধ করছি এবং কিসের জন্য? কোনো একটা কাজ, একটা ক্রিয়া সম্পাদনের জন্য এবং ক্রিয়াটি সে কখন করবে? না বর্তমানে মানে এখন করবে। এই হচ্ছে আমাদের প্রাথমিকভাবে বর্তমানের সেকশন। পরবর্তী অবশ্যই এরপরে আমাদের আসবে অতীত। দেখা যাক। আপাতত বোধহয় এর মধ্যে কোনো সমস্যা নেই। কে, কে আছো? শ্রাবণী আছো, রোহিত রয়েছো। কারোর কি সমস্যা লাগছে? রোহিত অবশ্য জাস্ট এন্ট্রি করলে এখনই। শ্রাবণী অনেকক্ষণ ছিলে। কোনো সমস্যা, কোনো প্রশ্ন বা কিছু? দেখছি পরবর্তী আমাদের কি থাকছে? অতীতকাল। পাস্ট টেন্স। কি, কি অতীত পাচ্ছি? প্রায় একই রকমই চলে আসছে। সামান্য অতীত সেটাকে আমরা নাম দিচ্ছি আস- বর্তমান যাকে আমরা বলছি পাস্ট কন্টিনিউয়াস। পুরা ঘটিত
যাকে বলছি ফার্স্ট পারফেক্ট। নেক্সট কর্তৃত্ব, নিত্যবৃত্ত, অতীত, যাকে আমরা বলছি, এটা অবশ্য বাংলায়, ইংরেজিতে আমরা এটাকে পাই না। হ্যাবিচুয়াল পাস্ট। এই ৪ টে হচ্ছে আমাদের এই সেকশনের মধ্যে। অতীতকাল আমরা আলোচনা করব, তার মধ্যে সামান্য অতীত, বর্তমান অতীত, প্রাগঘটিত অতীত আর নিত্যবৃত্ত অতীত। আগের অংশের মধ্যে ছিল বর্তমান অনুজ্ঞা, সেই অংশটাই কেবল এখানে পরিবর্তিত হয়ে তার নাম হয়ে গেছে নিত্যবৃত্ত। গুণাবলীও পরিবর্তিত হবে বটে, নামকরণগত পরিবর্তন। আচ্ছা, অতীতকাল কি? সংজ্ঞা অনুযায়ী অর্থাৎ এমন ক্রিয়া যা পূর্বে সংগঠিত হয়ে গেছে বা অতীতকালে সংগঠিত হয়ে গেছে এবং এবং যার কোনো রেশ বর্তমান কালে নেই। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। শুধুমাত্র অতীতে সংগঠিত ঘটনা নয়, অতীতে সংগঠিত ঘটনা যার কোনো রেশ বর্তমানে নেই। যদি অতীতে মানে কোনো একটা সংগঠিত ঘটনা তার রেশ যদি এখনো বর্তমান থাকে, সেটা কিন্তু পুরাঘটিত বর্তমান হয়ে যাচ্ছে। এই ছোটখাটো বিষয়গুলো একটু খেয়াল করবে। কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে, তাহলে এক্সাম্পল দেখলে কিন্তু মাথাটা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকে। ঠিক আছে? কাজেই অতীতকাল বলতে আমরা কেবলমাত্র বলছি যে অতীতে সংঘটিত ঘটনা। অতীতে সংঘটিত তো অবশ্যই হবে, কিন্তু তার সেটা হচ্ছে বর্তমানে যার কোনো রেশ থাকবে না। ঠিক আছে? সামান্য অতীত বা নিত্য অতীত, এখানে কি বলা হচ্ছে? যে ক্রিয়া অতীতে সম্পন্ন হয়ে গেছে এবং বর্তমানে তার কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি সাধারণত আমরা যদি মানে সমাসের ক্ষেত্রেও দেখি যে বহুব্রীহি হলো, তারপরে সাধারণ বহুব্রীহি। বলতে ঠিক এক মানে বহুব্রীহি বলতে যা বোঝায় সাধারণ বহুব্রীহি তাই বোঝায়। ঠিক একই রকম ভাবে অতীতকাল বলতে আমরা যা বুঝছি, সামান্য অতীত বলতেও আমরা ঠিক একই জিনিস বুঝি। অর্থাৎ এমন ক্রিয়া যা অতীতকালে সংগঠিত হয়ে গেছে এবং তার ফল কোনো বর্তমান নেই, তাকে আমরা বলছি সাধারণ অতীত বা সামান্য অতীত বা নিত্য অতীত। বর্তমানের ক্ষেত্রে আমরা এর যা অপশন পেয়েছিলাম, এখানেও কিন্তু সেম নাম রয়েছে। আমি আর রিপিট করলাম না এই অর্থাৎ যেমন ধরো বলা যেতে পারে এইরকম ভাবে উদাহরণের ক্ষেত্রে যেরকম বলল, "ঐরকম কথা কখনো বলিনি" বা ইত্যাদি রকম, বা "রবি কাকাকে বললুম ছেড়ো না, আমরা শেষ পর্যন্ত লড়বো এর জন্য" ইত্যাদি বক্তব্য থেকে যাচ্ছে আমাদের এর মধ্যে। নেক্সট থাকছে কি? বর্তমান অতীত। সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে? বর্তমান অতীতের প্রসঙ্গে অতীতে কোনো সময়ে কোনো কাজ চলেছিল বোঝালে তা হচ্ছে ঘটমান অতীত। ঘটমান বর্তমানের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? যে কাজটা এখন চলছে তা হচ্ছে ঘটমান বর্তমান। সেই চলমানতা অতীতের ক্ষেত্রেও রয়েছে। অর্থাৎ একটা কাজ সেটা চলছে, না চলেছিল, তা হচ্ছে ঘটমান অতীত। কোনো একটা কাজ যেটা চলেছিল, মানে আমি এই কাজটা করেছিলাম, আমি এখানে উপস্থিত ছিলাম, অর্থাৎ একটা অনুষ্ঠান সংগঠিত, আমি উপস্থিত ছিলাম। অনুষ্ঠানটা হয়েছিল একদম ঠিকঠাক। আমার উপস্থিতি একদম ঠিকঠাক ঘটমান, কিন্তু ছিলাম পাস্টে, অতীতে। সেইটা হচ্ছে ঘটমান অতীত। পুরাঘটিত অতীত কি? অতীতকালে সংগঠিত হয়েছিল এমন ক্রিয়ার কালকে বলা হচ্ছে পুরাঘটিত অতীত। আচ্ছা, এই বিষয়টা একটু সাধারণত একটু কনফিউশন করে যে ঘটমান অতীত আর পুরাঘটিত অতীতের মধ্যেকার একটু সমস্যা হয় উদাহরণগত দিক থেকে। আচ্ছা, সংজ্ঞা দিয়ে যদি আরেকবার বলি, বলছে পুরাঘটিত অতীত অর্থাৎ অতীতকালে সংগঠিত এমন ক্রিয়ার কালকে পুরাঘটিত অতীত বলা চলে। এবার যদি আমরা বলি, তাহলে আমরা পার্থক্য কি করে বুঝবো? পার্থক্য বুঝবো ঠিক এরপরে তোমাদের যে অংশটা দেওয়া থাকবে, যে আমরা কোন ধাতু ব্যবহার করছি, ধাতুর সঙ্গে কোন প্রত্যয় বা বিভক্তি যুক্ত
সেইটা অনুযায়ী আমরা বলতে পারব। আচ্ছা, যেমন বলছে মানে এখানে একটা উদাহরণ সেই আমাদের কৃষ্ণফুলির উদাহরণের মতো। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। এইরকম একটা ঘটনা। অর্থাৎ কি বলছে? ঘটমান অতীতের মধ্যে কি ছিল? সেইটা আমি দেখেছিলাম বা একটা ঘটনা সংঘটিত হয়েছিল। এবার বলা হচ্ছে পুরাঘটিত অতীতটা আমার মনে রাখার ধরন এইরূপ যে অতীতে একটা ঘটনা হয়েছিল এবং সেই ঘটনাটা যখন আমি স্মৃতিতে বারবার কোনো একটা দর্শন যেটা আমার মাথায় বারবার থেকে যায় বা দেখবে কোনো একটা ভ্রমণ বৃত্তান্ত যখনই একটা গল্পের আসর বসে বারবার উঠে আসে সেই ঘটনাটা। সেটা হচ্ছে পুরাঘটিত অতীতের উদাহরণ। মানে ধরো বলছি কোনো একটা এবার বন্ধুকে বললে মানে বলতে যাচ্ছে এরকম, "মনে আছে ওই লোকটাকে কিভাবে ধরেছিলাম? আমি না ধরলে তো লোকটা পালিয়ে যেত বা এইরকম বা সন্দেহ করেছিল এরকম।" মানে একটা ঘটনা তো ঘটেছিল না। সেটা তোমার স্মৃতিতে বারবার চলে আসছে। সেই জাতীয় মানে সেই জাতীয় উদাহরণগুলোকে আমরা ফেলতে পারি পুরাঘটিত অতীত সেই সেকশনের মধ্যে। আর নিত্যবৃত্ত অতীত বলছে অতীতে কোনো কাজ রেগুলার হতো, সেইটা বন্ধ হয়ে গেছে। মানে খুব টাটকা উদাহরণ দিলে যদি ট্রাম সত্যিই চলাচল বন্ধ করে দিত, তাহলে তার বৃত্তান্তটা নিত্যবৃত্ত অতীতে পরিণত হতো। কৃপা ঈশ্বরের যে সেটা অতীত হয়নি, সেটা বর্তমান রয়েছে। কিন্তু এই যে সম্ভাবনাটা দেখা দিয়েছিল মানে এত যে আম হয়েছিল বিষয়টা যে সবারই খারাপ লাগছে যে কলকাতার ঐতিহ্য বলতে আমরা যা বুঝি, সেই ঐতিহ্যটা আর বর্তমান থাকছে না। সেটা ইতিহাসের পৃষ্ঠায় চলে যাচ্ছে। এই ঘটনাটা হচ্ছে নিত্যবৃত্ত অতীতের মধ্যে। অর্থাৎ এমন একটা ঘটনা যা আগে পর্যন্ত বা অতীতে রোজ সংগঠিত হতো। এই জাতীয় ঘটনাকে আমরা বলছি নিত্যবৃত্ত অতীত। কাজেই আরেকবার চলে আসি, একটা রিভাইজ দেওয়া হয়ে যাক। বলছে অতীতকালের মধ্যে আমরা কি পড়েছি? অতীত আর সামান্য অতীতের বক্তব্য বিষয় বা বৃত্তান্ত একই রকম থেকে যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র অতীতে সংঘটিত ঘটনা নয়, সেই অতীতে সংঘটিত এবং যা ফ্রেশ কোনোভাবে বর্তমানে নেই, তাকে আমরা বলছি অতীতকাল হিসেবে বলছি এবং সামান্য অতীতের ক্ষেত্রেও সংজ্ঞা বর্তাচ্ছে। ঘটমান অতীত অর্থাৎ কোনো একটা অতীত ঘটনা ঘটেছিল, তা হচ্ছে ঘটমান অতীত। পুরাঘটিত অতীত ঘটে যাওয়া ঘটনা যখন তোমার স্মৃতিতে বারবার চলে আসছে, সেটাকে আমরা বলছি পুরাঘটিত অতীত। আর নিত্যবৃত্ত অতীত, অতীতে কোনো ঘটনা প্রত্যহ ঘটতো। কোনো মানুষের অভাব বা অনুপস্থিতিতে আমরা বলি না যে, "ও যদি আজকে এখানে থাকতো তাহলে তিনি এই কাজটা রোজ করতেন।" কিন্তু এখন এই যে করতেন, অতীতে রোজ করতেন বা সন্ধ্যাহ্নিক না করে তার একদিনও চলে না। চলত না সরি। সন্ধ্যাহ্নিক না করে তার একদিনও চলত না। মানে রেগুলার তিনি ওই কাজটা করতেন। কিন্তু এখন করছেন না বা এখন তিনি নেই বা কিছু এই জাতীয় যা বৃত্তান্ত পাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে আমাদের নিত্যবৃত্ত অতীতের অন্তর্ভুক্ত। চলে আসি ভবিষ্যৎ।
ভবিষ্যৎকাল মানে ফিউচার প্রথাগত, সামান্য ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ আর ভবিষ্যৎকালের অনুজ্ঞা বা ভবিষ্যৎ অনুজ্ঞা। এইটার ধরনটা একেবারে যেভাবে আমরা বর্তমান পড়েছিলাম সেই অর্থেই রয়েছে। এখানে কোনরূপভাবে পরিবর্তন হয়নি। আচ্ছা, কি হচ্ছে ভবিষ্যৎকাল কি? অর্থাৎ যে ক্রিয়া ভবিষ্যৎকালে সংগঠিত হবে তাকে ভবিষ্যৎকাল মানে বলছি সেই কাল। অর্থাৎ এমন একটা ক্রিয়া যা পরবর্তীতে সংগঠিত হবে। এবং এইটা হচ্ছে খুব স্পষ্ট করে যে কোনো একটা ক্রিয়া সংগঠিত হবে কি হবে না সেইটা সম্পূর্ণভাবে আমরা ছেড়ে দিই নিয়তির উপরে। আমরা ধরে নিই যে স্টেপ বাই স্টেপ এইটা হবে। কিন্তু এই সমস্তটাই কিন্তু অনুমান ভিত্তিক। এটাও কিন্তু ঠিক। ভবিষ্যতে সংগঠিত হবে বলছি, হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, কিছু, কিছু বিষয় যেটা হবে। যেমন মাধ্যমিক হবেই, তুমি মাধ্যমিক পাস করবে, দেন উচ্চ মাধ্যমিক হবে, উচ্চ মাধ্যমিক পাস করবে, গ্র্যাজুয়েশন এ যাবে, মাস্টার্স যাবে, হায়ার স্টাডিজ এর জন্য করবে। এগুলো হবে। কিন্তু ওই আরকি মানে ভবিষ্যৎটা কোথাও একটা গিয়ে অনুমান সাপেক্ষ হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমরা কি পাচ্ছি? সামান্য ভবিষ্যৎ অর্থাৎ যে ক্রিয়া এখনো সংগঠিত হয়নি কিন্তু পরে সংগঠিত হবে তাকে আমরা বলছি সামান্য ভবিষ্যৎ। এমন ক্রিয়া যা এখনো পর্যন্ত সংগঠিত হয়নি, ভবিষ্যতে সংগঠিত হবে তাকে আমরা বলছি সামান্য ভবিষ্যৎ। মানে আমি যাব, তুমি থাকবে, সেখানে আবার আনন্দ হবে, আমরা আবার ঘুরতে যাবো এই কথা। তখনই হচ্ছে তখন তাকে আমরা বলছি সামান্য ভবিষ্যৎ। সেকেন্ড কি আসছে? ঘটমান ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ যে ক্রিয়া ভবিষ্যতে সংগঠিত হতে থাকবে অর্থাৎ যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে চলতে থাকবে সেই কালকে বলা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। আচ্ছা, ৩ টে পেয়েছি আমরা। খেয়াল করে দেখো ঘটমান বর্তমান পেয়েছি, ঘটমান অতীত পেয়েছি আর এখন ঘটমান ভবিষ্যৎ পেলাম। ঘটমান বর্তমানে কি পেয়েছি? যে কাজটা এখন চলছে। ঘটমান অতীতে কি পেয়েছিলাম? যে কাজটা চলেছিল। আর ঘটমান ভবিষ্যৎ কি বলছে? যে কাজটা ভবিষ্যতে চলবে। তাহলে কোথাও গিয়ে কি ঘটমান বর্তমানের পরবর্তী অধ্যায় বা পরবর্তী স্টেজ ভবিষ্যৎ হয় কি? মানে ঘটমান যে কাজটা এখন চলছে এবং আমরা ধরে নিচ্ছি সেই কাজটা ভবিষ্যতেও চলবে। ভবিষ্যতে চলবে কখন? এখন শুরু হলে তারপরে তো গিয়ে ভবিষ্যতে চলবে। কাজেই ঘটমান ভবিষ্যৎ বলতে আমরা বুঝতে পারছি এমন ক্রিয়া বা এমন কাজ যে কাজটা ভবিষ্যতে চলবে তার ইঙ্গিত দিচ্ছে ঘটমান ভবিষ্যৎ। যেমন ধরো আমরা বলি এরকম যে আমরা ছুটি পাই বা না পাই, পুজোতে সব বন্ধুরা একত্র হবই। মানে এটা একটা প্রতিজ্ঞা করার মতো যেরকম বছরে রেজোলিউশন নেয় সেরকম যে আমরা হবই এবং এইটা যেন কোনো ক্রমে বন্ধ না হয়। এটা যেন প্রতি বছর চলতেই থাকে। এই যে একটা আশা আকাঙ্ক্ষা রেখে পরের বছরের জন্য অপেক্ষা করা বা যা কিছু, এই জিনিসটা হচ্ছে ঘটমান ভবিষ্যতের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। আমি কিন্তু প্রপার ওয়েতে উদাহরণ নয়, আমি কিন্তু নরমালি বলতে চাইছি যাতে বোধগম্য হয় বিষয়টা। আর যাতে উদাহরণের প্রয়োজন না হয় বা এই ক্লাসের পরে যাতে পড়লে পরে মানে টেক্সট পড়লে পরে আর ওই কোট আনকোট বইতে পড়া বিষয় মনে থাকছে না পরীক্ষার আগে মানে বামনদেব নিয়ে একদম লড়াই যাকে বলে সেইরকম লড়াই যাতে না চালাতে লাগে, যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। যতটা আমরা হালকা করতে পারি বোঝানোর মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই চেষ্টাটা করছি এবং সেই ক্ষেত্রেও উদাহরণগুলো কিন্তু বা বক্তব্যগুলো কিন্তু সেইভাবেই বলা হচ্ছে। কারণ একটা জিনিস হয় না যে যেইটা আমরা একদম ভেতর থেকে মনে ভাবি বা মনে করি সেটার জন্য আমাদের আর পুনরায় পড়ার বা দরকার হয় না। কোনো, কোনো জায়গা সবারই পড়ার মধ্যে কিছু একটা বিষয় থাকে যে সেগুলো তোমাকে আর দেখতে হবে না। মানে তুমি যদি এখন গ্র্যাজুয়েশন এ পড়ছো এবং তোমাকে যদি এখন ক্লাস 5 এর একজন বা 4 এর একজনকে বা একদম একটা ছোট বাচ্চাকে অ, আ, ক, খ ইত্যাদি শেখানোর জন্য বলা হয়, তুমি তার জন্য বলবে না যে দাঁড়ান আমাকে আগে সপ্তাহখানেক সময় দিন আমি অ, আ টা একবার রিভাইজ করে এসে গিয়ে আপনাকে পড়াবো। মানে আপনার বাচ্চাটিকে পড়াবো। সেটা তোমাকে কিন্তু কখনো বলতে হবে না। সেটা তোমার ভেতরে রয়েছে। তার জন্য রিভাইজ এর প্রয়োজন হয় না। সেটা তোমার স্মৃতিতে অক্ষয় অব্যয় হয়ে থাকে যে তার কোনো ক্ষয় হচ্ছে না, তার কোনো ব্যয় হচ্ছে না। ঠিক এইভাবেই এইগুলোকে একটু রাখা রয়েছে যে যাতে স্মৃতিতে মানে যদি মানে যতটা ঢোকে, ঠিক আছে? যতটা থাকা যায়
একদম সেই চেষ্টা করা হচ্ছে। কাজেই বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ বলছি যে এমন কোন কাজ যেটা ভবিষ্যতে চলবে এই আকাঙ্ক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে এই প্রতিশ্রুতি দেওয়া বলি বা যা কিছু বলি সেইটা। পুরাঘটিত ভবিষ্যৎ এইটার একটা নাম আছে। মানে অপর একটা নাম। সম্ভাব্য অতীত এই নামেও আমরা একে ডেকে থাকি। ঠিক আছে? এটাকে আরেকটা আমরা নাম পাচ্ছি। সম্ভাব্য অতীত। কারণ অনেক সময় এই পুরাঘটিত বা এই জাতীয় অপশনে না দিয়ে ঐরকম একটা অপশন দিয়ে দিল। এখন তোমার কাছে শব্দটা তো শব্দ, অপশনটাই নতুন। তাহলে ধরে নিই আমরা ১ম এ যে এইটা অচেনা মানে এইটা তো হতেই পারে না। বাকি ৩ টার মধ্যে কোনটা হবে। ভুল হওয়ার সম্ভাবনা ১ম থাকে মানে প্রবল থাকে। বলছে ভবিষ্যৎকালে কোন ক্রিয়া সম্পন্ন হয়ে থাকবে অর্থাৎ ভবিষ্যতে ক্রিয়ার কাজ সমাপ্ত হয়ে থাকবে এইরূপ সম্ভাব্যতা অর্থে ক্রিয়ার কালকে বলা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। এ হচ্ছে আরেকটি উপরে মানে এরই পরের স্টেজ। এ আ এ বলছে যে ভবিষ্যতে কাজটা চলবে। আর এ বলছে যে চলমান কাজও তো একসময় সমাপ্ত হবে। পুরাঘটিত ভবিষ্যৎ বলছে সেই চলতে থাকা কাজ একসময় সমাপ্ত হবে। মানে এই যে বিল্ডিং ওঠাটা শুরু হয়েছে, এই বিল্ডিং ওঠাটা ১৮ মাস চলবে। সেই চলমানতার কথা বলছে ঘটমান ভবিষ্যৎ যে এর বিল্ডিং এর কাজ এখন চলবে। আর পুরাঘটিত ভবিষ্যৎ বলছে এই কাজটা চলবে তবে ১৮ মাস একটা লিমিটেড পিরিয়ড। ১৮ মাস পরে সেটা সমাপ্ত হবে। এই যে সমাপ্তির কথা বলছে, সে বলছে আমাদের প্রাঘটিত ভবিষ্যৎ। আচ্ছা। যেমন এখানে উদাহরণ দিয়েছে যে, "তুমি যখন আসিবে সে তখন খাইয়া থাকিবে।" মানে তুমি যখন আসবে তার হয়তো তখন খাওয়া-দাওয়া হয়ে গেছে। বা তুমি যখন আসবে সে হয়তো তখন ঘুমিয়ে পড়েছে। এই যে কথা যে তোমার আসাটা আবার এইখানের ক্ষেত্রে কিন্তু ওই যখন তখন বাক্যের ক্ষেত্রে একটু দেখবে যে জিনিসটা হতো তো সরি জটিল বাক্যের ক্ষেত্রে জিনিসটা হয় না? যদি, তবে, যে, সে, যখন, তখন যে শর্ত সাপেক্ষ আমরা বাক্যে যেগুলোকে বলে থাকি, সেই শর্ত সাপেক্ষ বাক্যই কিন্তু এক অর্থে হয়ে যাচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। এভাবেও কিন্তু খেয়াল রাখতে পারো। কারণ ব্যাকরণ দিয়েই যদি ব্যাকরণকে মনে রাখা যায় তার থেকে বোধহয় সহজ উপায় আর কিছু হয় না। আচ্ছা। আর পরবর্তী হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। এইটা আবারও সেই এক অনুজ্ঞা বলতে সেই যে বলেছিলাম কথার ভঙ্গি কিছু থাকবে সেটা আদেশ, অনুরোধ, উপরোধ জাতীয় যাবতীয় বৃত্তান্ত হতে পারে। সেই ভঙ্গিটা থাকবে, সেই মানে সেই বিষয়টা থাকবে এবং সেটা কোন সময়কে ইন্ডিকেট করবে? না ভবিষ্যৎকালকে। মানে ধরো আমি বললাম, আজকে বলে রাখলাম কিন্তু এই কাজটা কিন্তু আমার কালকে চাই বা আগামীকাল চাই। আমি তোমাদের আজকে এটা হোমওয়ার্ক দিলাম। আগামীকাল কিন্তু মানে পরের ক্লাসে কিন্তু আমরা চেক করব। এই জিনিসটা হচ্ছে অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা। আমার ভবিষ্যতে এই কর্মফলটা চাই। আর সেটাকে আমি বলছি আদেশের ভঙ্গিতে বলার ক্ষেত্রে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ভবিষ্যতের সেকশন। কাজে এর মধ্যে আমরা কি, কি পেলাম? ভবিষ্যৎকাল রয়েছে। ভবিষ্যৎকাল বলতে আমরা কি বুঝছি? যে এমন ক্রিয়া যা সংগঠিত হবে ভবিষ্যতের একটু চ্যাটটা একটু দেখো তো।
সম্ভাব্য অতীত কি? সম্ভাব্য অতীত কি? ঠিক আছে। কেন হচ্ছে সেটাও বলছি। হ্যাঁ, প্রশ্নটা ভালো। কনফিউশন হ্যাঁ, প্রশ্নের জায়গাটা ভালো। আমি বলে দিচ্ছি। দেখো, একবার টোটালটা মানে রিপিট করতে থাকি, এই জায়গায় আসলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, ভবিষ্যৎকালের ক্ষেত্রে যেটা আগামীতে সম্পূর্ণ হবে। সামান্য ভবিষ্যৎ বলা হচ্ছে যেটা পরবর্তীকালে সংঘটিত হবে এইরূপ আশা রাখতে পারি আমরা বা করতে পারি যা কিছু। বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে বলা হচ্ছে ভবিষ্যতে ঘটবে দেওয়া বা কিছু কাজটা চলবে, to be continue আমরা যাকে বলে থাকি সেইটা। পুরাঘটিত ভবিষ্যৎ যেটাকে আমরা বলেছি যে কাজটা যে চলমান কাজটা সেটা সমাপ্ত হবে। মানে সেটাকে আমরা নাম দিচ্ছি সম্ভাব্য অতীত এবং আমাকে প্রশ্ন করা হচ্ছে সম্ভাব্য অতীত না সম্ভাব্য ভবিষ্যৎ হবে সেটা। একেবারেই না, সম্ভাব্য অতীতই হবে। ধরো আমি তোমাকে বললাম আচ্ছা, ধরো বললাম ধরো আমি বললাম তুমি যখন আচ্ছা সম্ভাব্য অতীতের এই প্রসঙ্গে আসছে। বলছে তুমি যখন আসবে তখন দেখবে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। যখন আসবে অবশ্যই ভবিষ্যতের ক্ষেত্রে বলা হচ্ছে। তখন দেখবে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আচ্ছা এইটা কি অতীত হয়ে যাবে না তখন? সম্ভাব্য অতীত আমরা অনুমান করছি, সম্ভাবনা আছে। সে আস্তে, আস্তে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাবে। মানে সে যখন এসে পৌঁছাবে এট প্রেজেন্ট তার জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠান অতীত। নাম দেওয়া হচ্ছে সম্ভাব্য অতীত। ঠিক আছে? বলতে চাইছি এইটা যে তুমি যখন আসবে তখন দেখবে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। মানে আমি assumption অনুমান করছি তোমার আস্তে, আস্তে অনুষ্ঠান অতীত হয়ে গেছে, অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। মানে এট প্রেজেন্ট তুমি যখন তখন দাঁড়াবে, অনুষ্ঠান তখন অতীত হয়ে গেছে। এইজন্যই নাম দেওয়া হচ্ছে সম্ভাব্য অতীত। সম্ভাব্য অতীত, অতীত কখনো সম্ভাব্য হয় না বাবা। আমরা সম্ভাব্য ভবিষ্যৎ বলতে পারি। যে ভবিষ্যতে এইটা হতেও বা হলেও হতে পারে। কিন্তু অতীত এটা তো অলরেডি ঘটমান, সেটা তো ঘটে যাওয়া বিষয়। অতীতের মধ্যে সম্ভাবনা থাকে না। বর্তমানের কাজ ভবিষ্যৎকে সম্ভাবনাময় করে। অতীত থেকে আমরা শিক্ষা নিতে পারি। অতীতে কখনো সম্ভাবনা থাকেই না। যে এইটা কি অতীতে হয়েছিল? এই সম্ভাবনা থাকে না। এটার অতীত যেটা হয় তার একটা কোন একটা প্রমাণ থাকে যে হ্যাঁ, এইটা হয়েছিল বা এইটা কিছু বেরিয়েছিল ইত্যাদি। ঠিক আছে? এই হচ্ছে মূল কথা। আচ্ছা। নেক্সট হচ্ছে ভবিষ্যৎকালের অনুজ্ঞা যেরকম অ্যাজ ইউজুয়াল বর্তমান কালের অনুজ্ঞা যেরকম ভাবে ছিল ঠিক একই রকম ভাবে অনুজ্ঞার মধ্যে একটা ভঙ্গি থাকছে এবং সেই ওই আদেশ, অনুরোধ, উপরোধ যা কিছু বৃত্তান্ত সেগুলোকে যখন বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে ভবিষ্যৎকালের জন্য। বা ধরুন আমি আপনাকে অনুরোধ করছি আগামীকাল এসে যেন সইটা করে দিয়ে যাবেন। ভবিষ্যতের কথা বলা হচ্ছে। বলছি কিভাবে? অনুরোধ করে, হাত জোড় করে বলা এই জাতীয়। এইটা হচ্ছে আমাদের ভবিষ্যৎকালের বিষয়ের মধ্যে থাকছে। আচ্ছা, আর কয়েকটা বিষয় এই কাল প্রসঙ্গেই এই সরি ক্রিয়া প্রসঙ্গেই থাকবে। কাল বলছি।
বাংলার কালের মধ্যে যখন ক্রিয়ার কাল হিসেবে দেখছি, আমরা বাংলার কাল হিসেবে একে দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি মৌলিক কাল, আরেকটাকে বলছি যৌগিক কাল। কি বলা হচ্ছে? মৌলিক কাল, মৌলিক কালের আরেকটা মৌলিক বা সরল কাল। কি বলা হচ্ছে সেখানে? বলছে যেসব কালে ক্রিয়াপদ গঠনের জন্য মূল ধাতু ছাড়া আর সহায়ক ধাতু লাগে না, তাকে বলা হচ্ছে মৌলিক কাল বা সরল কাল। মানে যে ধাতুটা আছে সেই ধাতু দিয়েই আমরা শব্দ তৈরি করতে পারবো। আর নতুন কোনো ধাতু তার সঙ্গে জুড়তে হবে না। আমি যদি বলি, ধরো আমি বলছি আ আমি পড়ছি, পড়েছি, পড়বো, এক পর একটাই ধাতু। আর অন্য কোনো ধাতুর সহায়তা লাগছে না। ঠিক আছে? এর উদাহরণে কি? মানে সরল বা মৌলিক কালের মধ্যে আমরা কি পাচ্ছি? এতক্ষণ পর্যন্ত পড়ার মধ্যে সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ এবং নিত্যবৃত্ত অতীত। এই ৪ টিকে আমরা রাখছি মৌলিক কাল বা সরল কালের অধীনস্থ। যেখানে মূল ধাতু ছাড়া আর কোনো শব্দ তৈরির ক্ষেত্রে ২য় ধাতুর প্রয়োজন পড়ছে না। শব্দ বলছি। ক্রিয়াপদ গঠনের ক্ষেত্রে আর কোনো ২য় ধাতুর প্রয়োজন পড়ছে না। আর ২য় কি? যৌগিক কাল। যৌগিক কালের মধ্যে আমাদের কি পড়ে যাচ্ছে? যৌগিক কালের মধ্যে পড়ছে ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত, পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। এই ৬ টা আমাদের পড়ছে যৌগিক কালের অধীনস্থ। অর্থাৎ সেক্ষেত্রে ক্রিয়াপদ গঠনের ক্ষেত্রে মূল ধাতুর সঙ্গে সহায়কের প্রয়োজন হয়ে পড়ছে। মৌলিক বা সরল কাল যেখানে ক্রিয়াপদ গঠনের জন্য মূল ধাতুর সঙ্গে আর কারো সংযোগের প্রয়োজন পড়ছে না। আর যৌগিক কাল যেখানে মূল ধাতুর সঙ্গে আরেকটি সহায়কের প্রয়োজন হয়ে পড়ছে ক্রিয়াপদ গঠনের জন্য। মৌলিক কালের অন্তর্ভুক্ত কি পাচ্ছি? সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ, নিত্যবৃত্ত অতীত। আর যৌগিক কালের অন্তর্ভুক্ত পাচ্ছি ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, ঘটমান ভবিষ্যৎ এবং পুরাঘটিত ভবিষ্যৎ। এই সেকশনটা একটু খেয়াল রাখবে। এটা সাধারণত থাকে না এই অংশটা, কিন্তু প্রশ্ন আসার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা থেকে যাচ্ছে। নেক্সট চলে আসি ক্রিয়ার ভাব।
এই জিনিসটা কি? মানে ক্রিয়ার যৌগিক কালের উদাহরণ? যৌগিক কালের উদাহরণ বলতে তোমার দেখো ওই যে বর্তমান বা পুরাঘটিত অতীত, বর্তমান, ভবিষ্যতের যে উদাহরণগুলো আছে সেই একই উদাহরণ পড়ে যাবে যৌগিক কালের উদাহরণের ক্ষেত্রে। ধরো আমি বলছি, ধরো বলেছিল, বলেছিলাম, বলেছিলেন, এই যাবতীয় যেটা হচ্ছে না? এই সেকশন গুলো যেখানে এই আজ, থাক বা এইসব ধাতুগুলো আবারও সহায়ক হিসেবে রয়েছে, সেগুলো হচ্ছে যৌগিক কালের উদাহরণের মধ্যে। আচ্ছা, ক্রিয়ার ভাব বলতে আমরা কি বুঝি? দেখবে মানে ১ম এই মানে বিষয়টাকে একটু যদি সহজ করি, যে ভাব আসলেই যে জিনিসটা মনে পড়ে ভাবের সঙ্গে ভঙ্গি। অর্থাৎ একটা ক্রিয়া যখন সংগঠিত হচ্ছে, কিভাবে ক্রিয়াটা সংগঠিত? সাধারণত ক্রিয়ার ভাব এর প্রসঙ্গে যদি বিভিন্ন বই ঘাঁটো, আমি এখানে ক্রিয়ার ৪ টে ভাবের কথা বলব। কিন্তু বেশিরভাগ বইয়ের মধ্যে ২ টো ভাগের উল্লেখ রয়েছে। একটা হচ্ছে নির্দেশক, আমরা বক্তব্য পেয়েছি। আরেকটি হচ্ছে অনুজ্ঞা। ঠিক আছে? সাধারণত বইয়ের মধ্যে এই ২ টো থাকে। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ৩ টে ভাবের অস্তিত্ব স্বীকার করেছেন। আর যদি আমরা বর্তমান সিলেবাস অনুযায়ী দেখতে যাই তাহলে সেখানে আমরা কিন্তু ৪ টে ভাবের উল্লেখ পাবো। তৃতীয়তে তাহলে একটু অন্যরকম রাখি। অনির্দেশ, অনুজ্ঞা আর ৪ আকাঙ্ক্ষা প্রকাশ। ঠিক আছে? এই ৩ টে ক্রিয়ার ভাব সম্পর্কে আমরা এখন পড়তে যাব। নির্দেশক ভাবের ক্ষেত্রে কি বলছে? ক্রিয়ার যে অবস্থায় কোনো কার্য ঘটার সাধারণ নির্দেশ বা ধারণা দেয়। নির্দেশক বাক্যের ক্ষেত্রে আমরা কি পড়েছি? যা কোনো কিছু নির্দেশ করছে। নির্দেশ করছে মানে কোনো কিছু তোমার সামনে তুলে ধরছে যে এই ব্যাপারটা ঘটেছিল। এটা সংবাদপত্রের কাজের মতো যে এইটা ঘটেছিল, এইটা হচ্ছে তার ছক। ব্লুপ্রিন্ট যাকে বলে। এই ক্ষেত্রে নির্দেশকও ঠিক সেই কাজ। ধরো জিজ্ঞাসা করল আজকে কারা এসেছিল? সে ক্রম অনুযায়ী বলে যাচ্ছে যে আজকে ৪ টের সময় এসেছিল, ৪:০২ তে ঢুকেছিল। মানে রেজিস্টার দেখে যদি বলা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখলে পরীক্ষায় পড়লে কটা ভাব লিখব, পরীক্ষায় পড়লে ৪ টে ভাব লিখবে। যদি সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করে দেয় তাহলে ৩ টে ভাব লিখবে। এই হচ্ছে ব্যাপার। কারণ এখন তুমি ভাব দেখলে ৪ টে ভাবই পাবে মূলত। আচ্ছা, নির্দেশকের ক্ষেত্রে এই হচ্ছে ধারণা দিচ্ছে মানে এই হিসেবে। অনির্দেশকের ক্ষেত্রে বলছে একই বাক্য ক্রিয়ার কাজ করে আবার এক ক্রিয়ার উপরে নির্ভরশীল রয়েছে এমন ভাব হচ্ছে ক্রিয়ার অনির্দেশক। আচ্ছা, অনির্দেশকটা কিরকম? এর যেরকম নাম সেরকমই তার কাজ। মানে এ সরাসরি কিছু নির্দেশ করতে পারে না। এর মধ্যেও একটা নেপথ্যে ওই যদি তবে ব্যাপার আছে। মানে আমি আসবই এইটা বলতে পারে না। সেইটা নির্দেশক বলছে যে ও আজকে এসেছিল বা ও আজকে আসবে। আর অনির্দেশক কি বলছে? যদি এ আসে তবে বি আসবে। এই অনির্দেশক মানে আসার কোনো গ্যারান্টি নেই। যদি বৃষ্টি হয় তবে আসবে না। যদি রোদ ওঠে তবেও আসবে না। যদি মাঝামাঝি ওয়েদার থাকে তাহলে আসবে। মানে এত কিছু সমস্যা নিয়ে যে রয়েছে সে হচ্ছে অনির্দেশক। পরবর্তী কি রয়েছে? অনুজ্ঞা। অনুজ্ঞা নিয়ে তো এতক্ষণ কথা বলাই হলো যে অনুরোধ থাকছে, আদেশ থাকছে, প্রার্থনা থাকছে, এত কিছু বিষয় যখন নির্দেশ করছে তখন। ধরো যদি বলছি যে কাজটি করে ফেলো, তোমরা এখন যাও, এখানে বসো না, দয়া করে একটু উঠে বসুন, ওনাকে বসতে দিন। এইরূপ জাতীয় যা বৃত্তান্ত থাকছে সেটা হচ্ছে অনুজ্ঞার মধ্যে। আর নেক্সট হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশক। আচ্ছা, তোমাদের এই অনুজ্ঞার মধ্যেও না আবার অতীত, বর্তমান, ভবিষ্যৎ করে রয়েছে। মানে কাজটা করে ফেলো, এখন করো। কাজটা করে এনো, ভবিষ্যতে করে এনো। এইরকম ভাবে রয়েছে। আচ্ছা, আর আকাঙ্ক্ষা প্রকাশক অর্থাৎ বলছে যে ক্রিয়াপদের বক্তা সোজাসুজি কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা প্রকাশ করে
তাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ। অর্থাৎ একটু গান গেয়ে শোনাবেন? এই যে ইচ্ছে প্রকাশ করল বক্তা সামনের অপর একজনের উদ্দেশ্যে কোনো একটা কিছু মন্তব্য প্রকাশ করলো। মানে গান গেয়ে শুনুন, একটু কথা বলে শুনুন বা "ও তুমি হাসছো না কেন?" বা ক্যামেরাম্যান যেমন বলুন, "একটু হাসুন, ভালো উঠবে।" এইরকম আরকি। তখন কোনো একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছে প্রকাশ হচ্ছে। সেটা হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশের ক্রিয়ার ভাবের মধ্যে। ভাব তাহলে অল টোটাল কি দাঁড়িয়ে যাচ্ছে? ভাব একটা ক্রিয়া যখন সংগঠিত হচ্ছে, সেই ক্রিয়াটা কিভাবে সংগঠিত হচ্ছে? অর্থাৎ ক্রিয়াটার মধ্যে কি কেউ হাত জোড় করে বলছে? নাকি কেউ অর্ডার দেওয়ার মধ্যে রয়েছে? নাকি কেউ গালে হাত দিয়ে ভাবতে, ভাবতে কোনো কথা বলছে? ইত্যাদি রকমের এই যে ভঙ্গিগুলো আর ৫ টা কারণের সঙ্গে। খেয়াল করো সেই যে আমরা সঞ্চারী ভাব, ব্যভিচারী ভাব এগুলো করেছিলাম না? যে প্রত্যেকটা ভাবের সঙ্গে একটা করে ভঙ্গি থাকে। মানে মানুষের প্রকাশের একেকটা ধরন থাকে। আমি খুব কষ্টের কথা হাসতে, হাসতে বলতে পারব না। আমি খুব রাগের কথা কাঁদতে, কাঁদতে বলতে পারব না। এই যে হয় যে, যা আমি ভাবছি তার আমার অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে তা প্রকাশ হচ্ছে। এইটা হচ্ছে একই রকমভাবে সেই রকম। নির্দেশকের ক্ষেত্রে কি বলা হচ্ছে? নির্দেশকের ক্ষেত্রে বলা হচ্ছে যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে। এটা হবে বা কিছু একদম ডিটেইলস এ। অনির্দেশক সে সরাসরি নির্দেশ করতে পারছে না। কিন্তু, অথবা, যদি, তবে, যেহেতু, সেহেতু ইত্যাদি বিষয়গুলোকে সে নিয়ে আসছে। প্রজ্ঞার ক্ষেত্রে কি বলছে? এতক্ষণ বলা আদেশ, অনুরোধ, উপরোধ, প্রার্থনা যাবতীয় বিষয় বক্তব্যের। আর আকাঙ্ক্ষা প্রকাশ সরাসরি সে বলে দিচ্ছে। "এটা একটু করে দেখাবেন? এটা একটু বলে দেখাবেন? আপনি কি এটা দিতে পারবেন?" অর্থাৎ কিছু একটা আকাঙ্ক্ষা করছে অপর একজনের কাছ থেকে। এই গেল আমাদের ক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, ক্রিয়ার রূপ বিষয়টা আলাদা করে কিছু নয়। আচ্ছা, মার্ক করাগুলো। ক্রিয়ার রূপ বলতে আলাদা কিছু আমরা বুঝতে পারছি না। ক্রিয়ার রূপ অর্থাৎ এই যে কর ধাতুর বর্তমানে করা, করব আর করেছিলাম। এই যে ধাতুগত যে বদলগুলো আসছে মানে কোন প্রত্যয় যুক্ত হচ্ছে বা বিভক্তি যুক্ত হচ্ছে এই যাবতীয় যে বিষয় ক্রিয়ার রূপের মধ্যে ইত্যাদিই রয়েছে। এর একটা বেশ সুন্দর ছক করে তোমাদের দেওয়া রয়েছে। মানে নরমালি একটা ছক করা আছে এবং ধাতু দিয়ে কিভাবে ধাতুর সঙ্গে সংযুক্ত হয়ে সেই ধাতুটার শব্দ বা পদ ইত্যাদি হচ্ছে তার যে অংশটা সেটাও তার মধ্যে রয়েছে। আচ্ছা, নেক্সট যদি দেখি পুরুষ এইটা কিন্তু ১ম এ তো বলে দেওয়া। পুরুষের ক্ষেত্রে একেবারেই আমরা ওই স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ এই অর্থে যে পুরুষ স্ত্রী বা বলা হচ্ছে ব্যাকরণের পরিভাষায় মেল ফিমেল সেই অর্থে নয়। সেটা তো স্বাভাবিক এবং সেটা বোধহয় বলারও দরকার পড়বে না। কাজেই এখানে পুরুষ হচ্ছে কর্ম আর ক্রিয়া এদের দুজনকে এই যে সংযোগ করছে, এই সংযোগ হচ্ছে পুরুষ। একটা কাজ করার জন্য আ মিডলম্যান তো একজন প্রয়োজন। সেই মিডলম্যান হয়ে যাচ্ছে আমাদের পুরুষ। একটা কর্ম সংগঠিত তার সঙ্গে একটা ক্রিয়াপদ থাকে। এই কর্ম আর ক্রিয়া ঘটানোর জন্য তো একজনকে প্রয়োজন যিনি ঘটাবেন। সেই ঘটাবেনটা হচ্ছে পুরুষ। এবং এটা মূলত সর্বনাম পদের মধ্যেই এর ব্যাপক ব্যবহার। বিশেষ্য হিসেবে আমরা পাচ্ছি না। সর্বনাম পদ সর্বনাম পদকে আমরা ব্যবহার করছি। পুরুষ একদম ছোটবেলাকার বিষয়। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর ১ম পুরুষ। একটা সূত্রের মতো ছোটবেলায় যেমন আমরা শিখতাম। আমি, আমরা, তুমি, তোমরা,
সে, তিনি, তাহারা হয়ে গেল পুরুষ। যদি ব্যাখ্যার ক্ষেত্রে যাই কনফিউশন তখনই চলে আসে। মানে যা কিছু ব্যাখ্যা করবে। এইটা হচ্ছে একদম সহজ ভাবে। এবার একটু ব্যাখ্যা দিয়েও দেখি। ব্যাখ্যার ক্ষেত্রে বলছে উত্তম পুরুষ বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে তাকে বলা হচ্ছে উত্তম পুরুষ। ঠিক আছে? নিজের নামের পরিবর্তে। ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো, "তুমি আজকে কখন এসেছো?" তা তুমি তো এইভাবে বলবে না, "আমি শ্রীযুক্ত বা কুমারী বা শ্রীমতী অমুক এতটার সময় এসেছি, এই কাজটা করেছি।" তুমি নরমালি বলে দেবে যে, আমি এই সময় এসেছি বা এইটা, এইটা করেছি" ইত্যাদি। অর্থাৎ বক্তা মানে আমি, উত্তম পুরুষ সবসময় আমার কথা বলবে। মানে আমি বলছি, আমি হচ্ছি উত্তম পুরুষ এই অর্থে। মানে সবসময় ভালো রাখবে যে নিজে সবসময় তো এটাই ভাবে যে আমি ভালো আর সবাই খারাপ। এই ধরনের একটা কনসেপ্ট। তো ঠিক আছে এইটাকেই সই যদি মনে থাকে, ক্ষতি নেই। আমি ভালো, আমি উত্তম, আমি আমরা সংক্রান্ত যা বিষয় সেগুলো হচ্ছে সব উত্তম পুরুষের মধ্যে যাচ্ছে। যেখানে বক্তা আমি, সে হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষ এই যে বক্তা যখন কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলবে সে হচ্ছে মধ্যম পুরুষ। ধরো আমি বক্তা, আমি উত্তম পুরুষ, তোমাকে দেখিয়ে বলছি, তোমাদের আজকে এই কাজটা করার কথা ছিল না? এই যে তুমি বা তোমরা বা তোমাদের বা তোমাদিগের যা কিছু সংস্কৃতে যদি ধরি, যাই হোক না কেন, সাধু ভাষায়, সাধু বলা ভুল, সাধু ভাষায়। এই সেকশনটা হয়ে যাচ্ছে মধ্যম পুরুষ। আর প্রথম পুরুষ সে, তিনি, তাহারা। আচ্ছা, প্রথম পুরুষের আরেকটা নাম আছে, নাম পুরুষ। তখন এ একে এর কথা জিজ্ঞাসা করবে। সহজ হিসাবটা। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, সে এখনো আসেনি। প্রথম পুরুষের কারবারে মিনিমাম ৩ জন ব্যক্তির থাকবে। মানে ২ জন কথোপকথন করছে, আর তৃতীয় জনের প্রতি ইঙ্গিত করে কথা হচ্ছে। প্রথম পুরুষে একজন ব্যক্তি, আমি itself আমার কথা বলছি। মধ্যম পুরুষে ২ জন, আমি তোমাকে দেখিয়ে কিছু বলছি। আর প্রথম পুরুষের ক্ষেত্রে ৩ জন, মানে আমি, তুমি বর্তমান আর তৃতীয় একজনকে নিয়ে আমরা কথা বলছি। সে হচ্ছে প্রথম পুরুষ বা নাম পুরুষ, যাকে আমরা চিনতে পারি বা এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে? কাজেই এইটাই হচ্ছে শর্টকাট। এর থেকে আর ছোট মানে আর ছোট করে কিছু বলার নেই। এমনিতেই বিষয়টা ছোট, খুব একটা জটিলতা তার মধ্যে নেই। এবার পুরুষ কেন ক্রিয়ার সঙ্গে আসছে? মানে পুরুষ বদলে গেলে ক্রিয়ার কাল বা ক্রিয়ার রূপও বদলে যায়। সেই অংশটা এর মধ্যে রয়েছে। আচ্ছা, পুরুষের নিয়ে এর কিছু পজিটিভ নেগেটিভ দিক তোমাদের একটা ছোট পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে। সেই অংশটা একটু দেখে নেবে। কারণ অনেক সময় না আমাদের কিছু প্রশ্ন দিয়ে মন্তব্য রকমের কিছু দিয়ে দিল যে এর মধ্যে কোন মন্তব্যটি সঠিক? পুরুষের প্রসঙ্গে বা ক্রিয়ার পুরুষের সম্পর্কের প্রসঙ্গে এর মধ্যে কোন মন্তব্যটি সঠিক? সেই প্রসঙ্গে একটু লেখা রয়েছে কয়েকটা ২-৩ টে পয়েন্ট দেওয়া রয়েছে। সেই অংশটা একটু দেখে নেবে। এ পেলাম না। কিন্তু পুরুষের মধ্যে আমরা ঠিক এই বিষয়টাই পাচ্ছি। ঠিক আছে? কাজেই টোটালি যদি একবার রিভাইজ করি তাহলে পুরুষ বলতে বোঝানো হচ্ছে কর্ম আর ক্রিয়ার মধ্যে স্থাপন করছেন যিনি। এই পুরুষ মোটামুটি সর্বনাম পদ। এর মধ্যে তো আর বোঝার অবকাশ নেই যে এটা পুরোটাই সর্বনাম পদের উত্তম পুরুষে আমি, আমরা, মধ্যম পুরুষে তুমি, তোমরা, প্রথম পুরুষে সে, তিনি, তাহারা এইভাবে হচ্ছে। ক্রিয়ার রূপ আমি করব, তুমি করবে, সে করেছিল বা করতো বা এইরকম কিছু। অর্থাৎ এর বদলের কারণে ক্রিয়ার যে রূপগত পরিবর্তন ঘটে যাচ্ছে, সেই জন্যই ক্রিয়া আর পুরুষকে একত্রে এখানে দেওয়া হয়েছে এবং তোমাদের যখন ওই ক্রিয়ার রূপ বলে যে বিষয়টা থাকবে না? সেই ক্রিয়ার রূপের মধ্যেও কিন্তু এইখানে সেই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষের এই ভিত্তিতেই তার মধ্যে থাকবে। একটা পড়লে দুটো পড়ার কাজ হয়ে যাচ্ছে একই রকম ভাবে। আচ্ছা, এবার আমাকে বলো আর এইটা নিয়ে বা আগে যেটা পড়ালাম তা নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন বা কিছু?
ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। পরের দিন আবার নতুন আলোচনা। ঠিক আছে।